আজকের দিনে এমন একজন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে ইন্টারনেট ব্যবহার করে না। সকালে ঘুম থেকে উঠেই ফেসবুক, ইউটিউব, জিমেইল, হোয়াটসঅ্যাপ, টিকটক, গুগল সবকিছুই ইন্টারনেটের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। কিন্তু কখনো কি একবারও ভেবেছেন এই ইন্টারনেট আসলে কিভাবে শুরু হয়েছিল? কে প্রথমে ভাবলো যে পৃথিবীর এক প্রান্তের একটা কম্পিউটার আরেক প্রান্তের আরেকটা কম্পিউটারের সাথে কথা বলতে পারবে? আর সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেটা জন্ম কোনো স্পেশাল মিডিয়া বানানোর জন্য হয়নি, বা এই যে আপনি আমার ভিডিও দেখছেন এটার জন্যও কিন্তু বানানো হয়নি, বরং এর পেছনে ছিল ওয়ার, সায়েন্স আর এমন কিছু মানুষের আইডিয়া যারা ফিউচারকে প্রেডিক্ট করতে পারতেন। আজকে আমরা পুরো গল্পটা জানবো একদম সহজ ভাষায়, যেন মনে হয় আমরা একটা সিনেমা দেখছি। আপনারা সবাই জানেন একদম শুরুতে কম্পিউটার ছিল বিশাল বড় বড় মেশিন। একটা কম্পিউটার মানে পুরো একটা রুম ভর্তি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টুলস। তখন একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কোনোভাবেই কানেক্ট করতে পারতো না। ধরুন আপনার একটা কম্পিউটারে ইম্পর্টেন্ট কোনো ফাইল আছে যেটা অন্য একটা অফিসে পাঠাতে হবে। আজকের মতো কিন্তু সেন্ড বাটন ক্লিক করলেই হয়ে যাবে বিষয়টা এমন ছিল না, আর এমন কোনো সুযোগও ছিল না তখন। তো তখন মানুষ আসলে কি করতো জানেন? ফাইলগুলো ম্যাগনেটিক টেপ বা ফ্লপি ডিস্কে কপি করতো, তারপর সেটা হাতে নিয়ে গাড়িতে করে অন্য জায়গায় পৌঁছে দিত। মজার ব্যাপার হলো এই যে প্রসেসটা, এটা একটা নাম ছিল, সেটা হলো স্নিকার নেট। অবিশ্বাস্য হলো সত্যি, প্রায় 2 দশক ধরে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে ফাস্ট ডেটা ট্রান্সফার নেটওয়ার্ক। এরপর আসে 1957 সাল। সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক মহাকাশে পাঠায়। পুরো আমেরিকা তখন ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতে পারে টেকনোলজিতে তারা পিছিয়ে পড়লে তো ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। তখন ইউএসএ নিজেদের একটা রিসার্চ সেন্টার ওপেন করে, সেটা হচ্ছে আরপা। তাদের টার্গেট ছিল এমন টেকনোলজি তৈরি করা যা ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ হ্যান্ডেল করতে পারবে। কয়েক বছর পর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন সামনে আসে, যদি ওয়ার হয় মানে যুদ্ধ হয় আর এনিমি যদি একটা টেলিফোন লাইন বা যোগাযোগ কেন্দ্র ধ্বংস করে দেয়, তাহলে কি পুরো যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে? কারণ তখনকার টেলিফোন সিস্টেম ছিল সার্কিট সুইচিং, অর্থাৎ দুজন কথা বলার সময় তাদের জন্য একটা নির্দিষ্ট ওয়ে তৈরি করা হতো আর কি, যখন দুজন একসাথে কথা বলতো। তো সেই ওয়েব যে কোনো একটা জায়গায় নষ্ট হলে কিন্তু পুরো যোগাযোগটাই শেষ। ঠিক তখন একজন গবেষক, তার নাম হচ্ছে পল ব্যারন, তো উনি যেটা করলেন একটা অসাধারণ আইডিয়া দেন। তিনি বলেন যে পুরো মেসেজ একসাথে পাঠানো দরকার কি, বরং মেসেজকে অনেক ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া হোক। প্রত্যেকটা অংশ আলাদা আলাদা রাস্তা দিয়ে ডেস্টিনেশনে পৌঁছে যাবে। কোথাও রাস্তা বন্ধ হলেও অন্য একটা রাস্তা দিয়ে পৌঁছে যাবে, এবং শেষে সব পার্ট আবার একসাথে জোড়া লাগবে। অ্যান্ড এই আইডিয়াটার নামই কিন্তু হচ্ছে প্যাকেট সুইচিং। হ্যাঁ, আজকে ইন্টারনেটে এখনও কিন্তু আমরা এই কনসেপ্টের উপরে কাজ করি। 1969 সালে আরপা এই আইডিয়াটা বাস্তবে রূপ দেয়। তারা তৈরি করে আরপা নেট। নামটা মনে রাখবেন, এটাই হচ্ছে ইতিহাসের প্রথম নেটওয়ার্ক। প্রথমবার ইউসিএলএ থেকে স্ট্যানফোর্ড রিসার্চ সেন্টারে এই লগ ইন শব্দটা পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু ভাগ্যটা খুব একটা ভালো ছিল না, কারণ এল আর ও টাইপ করার পরই পুরো সিস্টেমটা ক্র্যাশ করে। তাই মনে রাখবেন, ইতিহাসের প্রথম ইন্টারনেট মেসেজ ছিল শুধু এল ও। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এরপর আস্তে আস্তে আরও কম্পিউটার অ্যাড হতে থাকে, কিন্তু নতুন সমস্যা দেখা দিল, মানুষ কিভাবে একে অপরকে মেসেজ পাঠাবে। তখন রে টমলিনসন তৈরি করেন ইমেইল, আর মানুষের নাম আর কম্পিউটারের ঠিকানা আলাদা করার জন্য ব্যবহার করেন @ সিম্বল। আজকে আমরা প্রতিদিন শত শত ইমেল পাঠাই, কিন্তু খুব কম মানুষই জানেন যে এই @ সিম্বলের পেছনেও একটা মজার ইতিহাস আছে। কিন্তু তখন একটা বড় সমস্যা রয়ে গেল। আরপানেট কিন্তু শুধু একটা নেটওয়ার্ক, অন্য নেটওয়ার্কের সাথে তার কোনো যোগাযোগ নেই। তখন ভিন্স সার্ফ এবং বব কান একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেন যেটা সব নেটওয়ার্ক বুঝতে পারবে। এই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে TCP/IP। একদম সহজ ভাষায় বললে TCP হচ্ছে আপনার ডেটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে এবং নিশ্চিত করে যে সব প্যাকেট যেন তার নির্দিষ্ট যে ডেস্টিনেশন সেখানে পৌঁছেছে কিনা। আর IP প্রত্যেকটা কম্পিউটারকে একটা ইউনিক অ্যাড্রেস দেয়, যাতে প্যাকেট বুঝতে পারে যে কোথায় যেতে হবে। 1983 সালের 1 জানুয়ারি আরপানেটের সব কম্পিউটার TCP/IP ব্যবহার করা শুরু করে। তো এই দিনটাকে কিন্তু আমরা মডার্ন ইন্টারনেটের বার্থডে বলি। একটু ভাবুন তো, প্রত্যেকটা ওয়েবসাইটের যদি শুধু নাম্বার দিয়ে IP অ্যাড্রেস থাকতো, তাহলে গুগলের বদলে আপনাকে 142.250.190.78 এরকম টাইপ করতে হতো। ব্যাপারটা কিন্তু অসম্ভব বিরক্তিকর হতো। তাই তৈরি করা হলো DNS বা ডোমেইন নেম সিস্টেম। তো এই টার্মগুলো কিন্তু এখন আপনাদের কাছে বেশ পরিচিত। তো এটা অনেকটা হচ্ছে আপনার মোবাইলের যে কন্ট্যাক্ট লিস্ট সেটার মতো। আপনি শুধু নাম লিখে সার্চ করবেন, DNS সেই নামের আসল IP অ্যাড্রেস খুঁজে বের করবে। এরপর আসে 1989 সাল। তো টিম বার্নার্স-লি নামের একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে CERN কাজ করছিলেন। তিনি দেখলেন যে রিসার্চের ডেটাগুলো বিভিন্ন কম্পিউটারে ছড়িয়ে আছে।
কোনো ডেটা তখন খুঁজে পাওয়া খুব টাফ ছিল আর কি। তখন তিনি ভাবলেন যদি সব ডেটা এক অপরের সাথে লিঙ্ক করা যেত তাহলে বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো এই চিন্তা থেকে কিন্তু জন্ম নেয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW। টিম শুধু আইডিয়া দিয়ে কিন্তু থেমে থাকেননি, তিনি HTML, HTTP, URL, প্রথম ওয়েব ব্রাউজার এবং প্রথম যে ওয়েব সার্ভার তৈরি করেন। সবচেয়ে বড় কথা হলো তিনি এই টেকনোলজি নিজের কাছে রেখে দেননি, তিনি পুরো পৃথিবীর জন্য ফ্রি করে দেন। তো তিনি যদি তখন এটা সেল করতেন তাহলে হয়তো আজকে ইন্টারনেট ব্যবহার করতে আমাদের আলাদা করে লাইসেন্স কিনতে হতো। তো শুরুর দিকে ওয়েবসাইটগুলো কিন্তু ছিল একদম নর্মাল, শুধু লেখা আর নীল রঙের লিঙ্ক। এরপর 1993 সালে আসে মোজাইক ব্রাউজার, যেটা প্রথমবার ওয়েবসাইটের ভেতরে ছবি দেখাতে পারত। পরে এটাই কিন্তু নেটস্কেপের রূপ নেয়। কিছুদিনের মধ্যে নেটস্কেপ পৃথিবীর সবচেয়ে পপুলার ব্রাউজার হয়ে যায়। কিন্তু মাইক্রোসফট কি বসে থাকবে? তারা ইন্টারনেট এক্সপ্লোরার তৈরি করে, উইন্ডোজের সাথে ফ্রিতে দেওয়া শুরু করে। কয়েক বছরের মধ্যেই ব্রাউজার ওয়ার শুরু হয়ে যায়। পরে ইন্টারনেট এক্সপ্লোরারের জায়গা নেয় ফায়ারফক্স, তারপর ক্রোম, যেটা আমরা দেখেছি। এরপর এখন হচ্ছে এজ, ব্রেভ, অপেরা সহ অসংখ্য ব্রাউজার। ওকে, এরপর আসে ডায়াল আপ ইন্টারনেটের যুগ, যেখানে টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট চালানো হতো। স্পিড ছিল মাত্র 56 kbps। একটা গান ডাউনলোড করতেই লাগতো 8 থেকে 10 মিনিট। আবার কেউ যদি বাসায় টেলিফোন রিসিভ করতো তাহলে সঙ্গে সঙ্গে পুরো ইন্টারনেট কানেকশন কিন্তু ডিসকানেক্ট হয়ে যেত। আচ্ছা, এরপর 1990 সালের শেষের দিকে এসে মানুষ বুঝতে পারলো যে ইন্টারনেট দিয়ে কিন্তু বিজনেস করা পসিবল। তখন হাজার হাজার .com কোম্পানি তৈরি হলো, ইনভেস্টররা কোটি কোটি ডলার বিনিয়োগ করতে শুরু করলো। কিন্তু বেশিরভাগ কোম্পানির কোনো রিয়েল বিজনেস ছিল না। অবশেষে 2000 সালে .com বাবল ফেটে যায় আর হাজার হাজার কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যায়। তবে একটা মজার কথা হলো এই ধ্বংসস্তূপ থেকে জন্ম নেয় গুগল। ল্যারি পেজ এবং সার্গে ব্রিন এমন একটা সার্চ অ্যালগোরিদম তৈরি করে যেটা শুধুমাত্র কিওয়ার্ড নয়, বরং কোন ওয়েবসাইট বেশি ইম্পর্টেন্ট সেটাও বুঝতে পারত। তো এই অ্যালগোরিদমের নাম ছিল পেজ র্যাঙ্ক। আজকে গুগল সার্চের বেস কিন্তু এটাই। এরপর ইন্টারনেট শুধু কিন্তু ডেটা দেখার জায়গা থাকলো না, শুরু হলো ওয়েব 2.0 ইরা। মানুষ নিজেরাই কন্টেন্ট তৈরি করতে শুরু করলো। ফেসবুক, ইউটিউব, টুইটার, উইকিপিডিয়া সবকিছু এই সময়ই কিন্তু পপুলার হয়ে ওঠে। ইন্টারনেট আস্তে আস্তে শুধু ইনফরমেশনের জায়গা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্মে পরিণত হলো। 2007 সালে স্টিভ জবস আইফোন লঞ্চ করলেন, সেটা আমরা সবাই জানি। তো সেই মুহূর্ত থেকেই কিন্তু ইন্টারনেট ডেস্কটপ থেকে সরাসরি আমাদের পকেটে চলে আসে। এরপর 3G, 4G আর এখন 5G, সব মিলিয়ে পৃথিবী যেন একদম হাতের মুঠোয় চলে এসেছে। আজকে আমরা শুধু ওয়েবসাইট দেখি না, অনলাইন ব্যাংকিং করি, ভিডিও কল করি, ক্লাউড স্টোরেজ ব্যবহার করি, তারপরে নেটফ্লিক্স দেখি, অনলাইন গেম খেলি, AI এর সাথে কথা বলি, স্মার্ট হোম চালাই। সব কিছুর পেছনে যে কাজ করছে সেটা হচ্ছে ইন্টারনেট। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো যে আপনি এখন যে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু হাজার হাজার ছোট ছোট ডেটা প্যাকেটে ভাগ হয়ে তারপর আপনার ফোনে বা পিসিতে পৌঁছেছে। কোনো প্যাকেট হয়তো সিঙ্গাপুর হয়ে এসেছে, কোনোটা জাপান হয়ে, কোনোটা আবার হয়তো অন্য কোনো রুট দিয়ে, কিন্তু সব মিলেই কিন্তু আপনার স্ক্রিনে একসাথে ভিডিও হিসেবে এটা দেখা যাচ্ছে। ভাবুন তো, কয়েক দশক আগে যেখানে একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে মানুষ গাড়ি করে নিয়ে যেত আর কি, সেখানে আজকে কয়েক সেকেন্ডেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 4K ভিডিও পাঠানো পসিবল হচ্ছে। তাই ইন্টারনেট যে শুধু একটা টেকনোলজি সেটা নয়, এটা কয়েক দশকের গবেষণা, অসংখ্য বিজ্ঞানীর পরিশ্রম এবং হাজারো ছোট ছোট আবিষ্কারের ফলাফল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো পুরো পৃথিবীকে বদলে দেওয়া এই বিশাল টেকনোলজি শুরু হয়েছিল খুবই একটা সিম্পল কোশ্চেন থেকে। কম্পিউটারগুলো যদি একে অপরের সাথে কথা বলতে পারত তাহলে কেমন হতো? সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আজকে কিন্তু জন্ম নিয়েছে এই আজকের যে মডার্ন ইন্টারনেট। আর সত্যি বলতে আমাদের বর্তমানে ডিজিটাল লাইফের সবচেয়ে বড় বেস কিন্তু এটাই। আমরা একদিনও ইন্টারনেট ছাড়া থাকতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আস্ক করবেন কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।